ওয়েলকাম ব্যাক। এখন আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। আপনারা যারা প্রথম ভিডিওটা দেখছেন, আই হোপ বুঝতে পেরেছেন যে আমার আসলে মাঝখানে ভিডিওটা চলে গিয়েছিল, কারণ স্টোরেজটা শেষ হয়ে গিয়েছিল। দ্যাটস আমি নতুন সেকেন্ড পার্ট শুরু করছি। ওকে, আমরা আমাদের প্রথম যে পার্টটা ছিল সেটা হচ্ছে সিভিলাইজেশন. Civilization is a complex human society characterized by urban development, social stratification, and symbolic communication systems and cultural achievement. আমরা এটা বলেছি আপনাদেরকে, এটা আপনারা কীভাবে কিছু ক্যারেক্টারিস্টিক বলেছি আমরা. Now next move on second topic, that is Western civilization. সো ওয়েস্টার্ন সিভিলাইজেশন হচ্ছে আপনার পশ্চিমা সভ্যতা, যেভাবে পশ্চিমা সভ্যতার যে ভিত সেটা কীভাবে গড়ে উঠেছে সেটা আপনাকে বলবে. আপনি বুঝতে পারবেন যে পশ্চিমা সভ্যতা, আমরা যাকে পশ্চিমা বলি, আমেরিকা বলতে পারেন আপনি, কিছু কাইন্ড অফ ইউরোপে কিছু জিনিস বলতে পারেন. সো ওদের নর্মস, ওদের যে ফিলোসফিক্যাল আইডিয়া, তারপর ওদের যে শিক্ষা সংস্কৃতি, এই জিনিসগুলো কীভাবে গড়ে উঠেছে এইটার যে হিস্টোরিক্যাল কনটেক্সট সেটা আমরা জানবো এই টপিকের মাধ্যমে. সো ডেফিনেশন যদি বলি সেটা হচ্ছে যে Western civilization refers to the cultural, political, and social heritage that has its roots in ancient Greece and Rome, later shaped by Christianity and Reformation, Renaissance, and Enlightenment. That means ওয়েস্টার্ন সিভিলাইজেশনের যে রুট, যেটা ভিত, এটা আসলে ক্লাসিক্যাল যে পিরিয়ড আছে আমাদের, যে গ্রিক এরা অ্যান্ড রোমান এরা, এই দুইটার এরা থেকে আমরা যে সকল কম্পোনেন্ট বা এলিমেন্টগুলো পাই সেগুলোরই একটা প্রাথমিক রূপ. অ্যান্ড দেন সেটা প্রভাবিত করছে কোনগুলো, ক্রিশ্চিয়ানিটি প্রভাবিত করছে সেগুলোকে, খ্রিস্টবাদ, দেন রেনেসান্স, রিফরমেশন, এই জিনিসগুলো, আর হচ্ছে যে এনলাইটেনমেন্ট, অর্থাৎ আলোকায়নের যে একটা যুগ আমরা জানি, সেটা যেখানে বিভিন্ন ইজম, ইন্ডিভিজুয়ালিজম, ট্রান্সেন্ডেন্টালিজম, আরও কিছু ইজম, ওগুলো যখন আস্তে আস্তে প্রকাশ পাচ্ছিল, ওই জিনিসগুলো হচ্ছে যে ওয়েস্টার্ন সিভিলাইজেশনের আওতাভুক্ত. সেখানে কিছু কি কম্পোনেন্টস আমি লিখে রেখেছি, সেটা আমি বলছি, আপনারা নোট নিতে পারেন. ফার্স্ট ওয়ান ইজ the Greco-Roman foundations, democracy, republican, and law. Judeo-Christian religious tradition, অর্থাৎ ইহুদিবাদ এবং ক্রিশ্চিয়ানিটি দুটোই ছিল. medieval synthesis of classical and Christian thought, মধ্যযুগীয় যে চিন্তাভাবনাগুলো আছে সেগুলো আসলে ক্লাসিক্যাল এবং ক্রিশ্চিয়ান থটগুলো আছে ওগুলোর দ্বারা প্রভাবিত ছিল. রেনেসান্স, হিউম্যানিজম অ্যান্ড সায়েন্টিফিক রেভলিউশন, আশা করি বুঝেছেন. এনলাইটেনমেন্ট, রেশনালিজম অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইটস. দ্যাট মিনস আপনাকে রেশনাল হতে হবে, আপনাকে অবশ্যই চিন্তাভাবনা করতে হবে যে আপনি কীভাবে একটা জিনিসকে ভাববেন. একটা জিনিসের যে নানা রকম ইন্টারপ্রিটেশন আছে সেই জিনিসগুলো আমরা এই ওয়েস্টার্ন সিভিলাইজেশনের মাধ্যমে জানতে পারি, বা এই ওয়েস্টার্ন সিভিলাইজেশনের একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট বলা যেতে পারে. অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ দ্য ইন্ডিভিজুয়াল রাইটস. দ্যাট মিনস প্রত্যেকের আসলে নিজের ক্ষমতা বা নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, যেটাকে আমরা ইন্ডিভিজুয়ালিজম বলছি. অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দ্য মডার্ন ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস অ্যান্ড ক্যাপিটালিজম, যে আমাদের অবশ্যই গণতান্ত্রিকভাবে আমাদের রাষ্ট্রকে পরিচালিত করতে হবে, যেখানে জনগণই হবে সব কিছুর মূল, জনগণই হবে সকল ক্ষমতার মূল উৎস. অ্যান্ড অবশ্যই একটা বিষয় হচ্ছে ক্যাপিটালিজম, যেহেতু তখন মার্কসিজম জিনিসটা আসে নাই বা অত বেশি গ্রো করা নাই. সো ক্যাপিটালিজম বা পুঁজিবাদটা আমরা তখন দেখতে পাই যে যার যে টাকা আছে, যে পারবে, সে অনেক বেশি ইনস্টিটিউশনের মালিক হবে. কারণ আমরা দেখতে পাই যে ফিউডাল সিস্টেমে দেখতে পাবো, যেগুলো আমরা সামনে করবো, তখন দেখা যাবে যে রাজা অনেক জমির মালিক. তো সে তার ইচ্ছা মতো, যে তাকে হেল্প করছে তাকে সে ইচ্ছা মতো জমি দিচ্ছে. ওটা হোক নাইটস, ওটা হোক ফিউডাল সিস্টেমের মধ্যে নাইটসই দিচ্ছে, নোবেল দিচ্ছে. দেখা যাচ্ছে ফার্মারদের কিছু পাচ্ছেন, বা পিসেন্ট যে লেভেলের যে ছিল
ওরা কিছুই পাচ্ছে না। সো এগুলো আর ডিটেলস বিষয়ে আমরা সামনে জানবো। ওকে, সো জিওগ্রাফিক্যাল স্কোপ হচ্ছে যে জানবো যে এটা আসলে ওশান সিভিলাইজেশনটা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত বিস্তৃত সেটা। Originally centered in Mediterranean, later expanding to Western Europe and eventually the Americas, Australia and regions through colonization and cultural diffusion. That means আমেরিকা, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড এই যে ওশেন যে মহাদেশের মধ্যে যে সকল দেশগুলো আছে, ইউরোপের কিছু দেশ, এসব কিছু হচ্ছে যে বিস্তৃতভাবে ওশেন সিভিলাইজেশনের আওতায় আমরা বলতে পারি। ওকে, আবার কিছু যে কলোনাইজেশনের মাধ্যমে হবে, যেমন আমরা জানি যে ইউরোপের যে ইংল্যান্ড, ব্রিটেন, তা কিন্তু প্রত্যেকটা দেশে মেজর দেশে কিন্তু কলোনি ছিল। সো আমি যদি বলি ওশেন সিভিলাইজেশনটা ইংল্যান্ডের মধ্যে গ্রেট ব্রিটেনে শুরু হয়েছে, দ্যাট মিনস এটা কিন্তু এক্সপ্যান্ড হয়েছে, এটা আমেরিকাতে এক্সপ্যান্ড হয়েছে, এটা আমাদের উপমহাদেশে এক্সপ্যান্ড হয়েছে। সো সব কিছু মিলেই ওশেন সিভিলাইজেশন সব কিছু আসবে, কীভাবে গ্রো হচ্ছে, কীভাবে মানুষের মেন্টালি চেঞ্জ হচ্ছে কিছু। ওকে, নেক্সট হচ্ছে যে ফিচার্স অফ গ্রিক সিভিলাইজেশন। এখানে আমরা কিছু বৈশিষ্ট্য দেখবো, এটা হচ্ছে গ্রিক সিভিলাইজেশনের। যেমন নেক্সট পয়েন্ট আপনারা লিখতে পারেন, সিভিলাইজেশন করে গ্রিক সিভিলাইজেশন অ্যান্ড দেন আমরা ফিচার্স করবো। তো গ্রিক সিভিলাইজেশন অবশ্যই নাম দেখে বোঝা যাচ্ছে যে আমরা এখানে গ্রিস বা গ্রিক রিলেটেড কথাবার্তাগুলো জানতে পারবো, যে কীভাবে গ্রিকের যে সভ্যতাটা ছিল, গ্রিসের যে সভ্যতাটা গড়ে উঠছিল, নগররাষ্ট্র, তারপর হচ্ছে যে বিভিন্ন ফিলোসফিক্যাল পার্সোনা, ওদের যে একটা জগৎ সৃষ্টি হয়েছিল, ওই জগৎ সম্পর্কে আমরা জানতে পারবো গ্রিক সিভিলাইজেশনের মাধ্যমে। আর কিছু ফিচারগুলো যখন আমরা জানবো, তখন আমরা অবশ্যই আমাদের জন্য এই বিষয়গুলো সহজ হবে। ওকে, সো first one is political innovations. Okay, development of democracy, city-state system, concept of citizenship and civic participation, political philosophy and theory. চারটা জিনিস, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের যে ডেভেলপমেন্ট, আজকের যে আমরা গণতন্ত্র দেখি বিভিন্ন দেশে, এই গণতন্ত্রটা আসছে হচ্ছে গ্রিক সিভিলাইজেশন থেকে, বা আমরা বলতে পারি সূতিকাঘার বলতে পারি এই জিনিসটা, পার্টিকুলারলি অ্যাথেন্সের মাধ্যমে। অ্যাথেন্সের যে নগরাষ্ট্র ছিল, সেই নগরাষ্ট্রে প্রথমবার মানুষের হাতে তার যে রিপ্রেজেন্টেটিভ, সেটা সে নির্বাচন করার সুযোগ পায়। এভাবেই ডেমোক্রেসি তৈরি হয়, কিন্তু সেই রিপ্রেজেন্টেশনের বিষয়গুলোতে কিছু বাধা আছে, বা আমরা বলতে পারি যে কিছু অপরায়ণের বিষয় আমরা দেখতে পাবো সেখানে। ওকে, নেক্সট ওয়ান ইজ সিটি স্টেট সিস্টেম, যেটা বললাম, পুলিশ, আপনার নগরাষ্ট্র থাকবে, অ্যাথেন্স, স্পার্টা, আরও অনেক কিছু। অ্যাথেন্স এবং স্পার্টার কথাই বললাম, কারণ এই দুটি আপনার বেশি প্রয়োজন হবে, কারণ একজন স্পার্টাতে ল ডেমোক্রেসি এগুলো ফুলফিলমেন্ট না হলেও সেখানে একটা মিলিটারি একটা রেজ হচ্ছিল। অ্যাট দ্য সেম টাইম অ্যাথেন্সে তখন ডেমোক্রেসি এবং লটা আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছিল। সো কনসেপ্ট অফ সিটিজেনশিপ অ্যান্ড সিভিক পার্টিসিপেশন, দ্যাট মিনস সিটিজেন সেখানে সবাই পাইতো না, মেইনলি মেল ডোমিনেটেড ছিল, প্যাট্রিয়ার্কাল ছিল। পুরুষেরাই, গ্রিক সমাজের পুরুষরাই আপনার ভোট দিতে পারতো, সেখানে কোনো নারী ইনক্লুড হতো না, সেখানে কোনো শিশু ইনক্লুড হতো না। ইভেন তো যারা স্লেভ ছিল, আপনারা জানেন যেটা শুধুমাত্র ইসলামের সাথে রিলেটেড না, এটা বাদ বাকি বিভিন্ন সিভিলাইজেশনের বিভিন্নভাবে আমরা হিস্ট্রিতে দেখতে পাবো জিনিসগুলো। সো ওরাও এই সিটিজেনের মধ্যে আওতায় পড়তো না। অ্যান্ড দেন পলিটিক্যাল ফিলোসফি অ্যান্ড থিওরি, আমরা জানি যে বিভিন্ন পলিটিক্যাল থিওরি আসছে, তখন আমরা জানি যে অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, তারা বিভিন্ন রকমভাবে পলিটিক্যালি এবং ফিলোসফিক্যালি, স্পিরিচুয়ালি তারা অনেক বেশি অবদান রাখছে জ্ঞানের দিক থেকে। সো বিভিন্ন পলিটিক্যাল ফিলোসফি চলে আসছে সেখানে, যেমন আমরা জানি অ্যারিস্টটলের কী বলা এটাকে, দ্য পলিটিক্স। সো ওই বিষয়গুলো আমরা দেখতে পাবো। পলিটিক্স মেবি অ্যারিস্টটল না, এটা হচ্ছে প্লেটোর দ্য রিপাবলিক। ইয়েস, অ্যারিস্টটলের দ্য রিপাবলিক বইটা আমরা জানি। যদিও রিপাবলিক বইটা আসলে কি অ্যারিস্টটলের কি না, সেটা নিয়েও দ্বিধা আছে। দেখা যাক, ওগুলো আমরা সামনে জানবো। কেন বলছি যে
দ্বিধা আছে সেটা হচ্ছে যে এখানে হচ্ছে যে একটা রিচুয়াল চলতো, সেটা হচ্ছে যে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল। আসলে অ্যারিস্টটল আসলেই কি তার নিজের কথা বলছে নাকি সক্রেটিসের কথাগুলো ওখানে কোট করছে সেটা আমরা জানি না, কারণ সক্রেটিস কিন্তু আর্লিতেই মারা যায়, তাকে হত্যা করা হয় হ্যামলক পান করার মাধ্যমে, হ্যামলক পান জোর জবরদস্তি করে পান করার মাধ্যমে। সো এই জিনিসগুলো যেহেতু আমরা দেখি নাই, তো এখানে একটা কন্ট্রোভার্সি থাকে, এরকম কন্ট্রোভার্সি হলেও এটা আসলে কন্ট্রোভার্সি না, এটা আসলে আপনার চিন্তার যে জগৎ, আপনি চিন্তা করতে পারেন, আপনি যে আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারবেন, এটা যে একটা আপনার এখতিয়ার আছে লিটারেচারের মধ্যে এবং হিস্ট্রির মধ্যে, সেটা আপনাকে জানান দেয় যে যে কোনো স্টাবলিশ নর্মস, যে কোনো স্টাবলিশ ফিলোসফি বা থিওরি কিন্তু জানা যে আমাকে অবশ্যই সেটা কি একদম শেষ পর্যন্ত মেনে চলতে হবে, আমি এর বাহিরে গিয়েও কিছু থিওরি দিতে পারবো। সো এটা হচ্ছে পলিটিক্যাল ইনোভেশনস, অ্যান্ড দেন হচ্ছে কালচারাল অ্যাচিভমেন্টস। সেখানে আমাদের ফিলোসফি, সক্রেটিস আসছে, প্লেটো আসছে, অ্যারিস্টটল আসছে, লিটারেচারে হোমার আসছে, ইলিয়াড। খুবই ইন্টারেস্টিংলি আমি যদি এখন আমার দেখাই, আমার এখানে এই যে বইটা, এটা হচ্ছে ইলিয়াড। সো আমি ইলিয়াড পড়ছি। আমার এখন যদিও একাডেমিকভাবে পড়ার কোনো কিছু নাই, বাট আমার ইচ্ছাতে আমি পুরোটা শেষ করবো। সো ইলিয়াডটা চলে আসছে কথায় কথায়। ওকে, আর্ট অ্যান্ড লিটারেচার, এখানে আর্কিটেকচার বিষয় আসছে অনেক কিছু। আপনারা দেখবেন বিভিন্ন আর্কিটেকচার গ্রিসের মধ্যে বা বিভিন্ন মুভিও দেখবেন, সেখানে সিনেমাটোগ্রাফির জন্য সেখানে যায়, কোরিওগ্রাফির জন্য সেখানে যায়। তারপর হচ্ছে ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স, আপনি দেখবেন ইউক্লিডিয়ান জিওমেট্রি, তারপর হচ্ছে পিথাগোরিয়ান ম্যাথমেটিক্স, এগুলা চলে আসছে। সো এই বিষয়গুলো কালচারের মধ্যে পড়ে। অ্যান্ড সোশ্যাল স্ট্রাকচার, সিটিজেন্স, আবারও ম্যাট্রিক্স, একই জিনিস আসবে বারবার। এমফেসিস অন এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল ফিটনেস, অলিম্পিক গেমস অ্যান্ড অ্যাথলেটিক কম্পিটিশন, জেন্ডার রোলস, লিমিটেড রাইটস ফর উইমেন, যেটা আমরা আগেই বলেছি। রিলিজিয়াস প্র্যাকটিসেস, পলিথিয়েস্টিক। এই মাথায় রাখবেন মোনো অ্যান্ড পলি, এই দুটো হচ্ছে দুইটা টার্ম। মোনো হচ্ছে এক, পলি হচ্ছে বহু। যখন পলি আসবে, পলিকালচার, পলি রিলিজিয়ান, পলিথিয়েস্টিক, তখন মনে রাখবেন যে সেটা হচ্ছে বহুত্ববাদ বা বহু জিনিসের প্রতি আপনাকে ইন্ডিকেট করে। আর যখন দেখবেন মোনো কথা থাকে, মোনোথিস্টিক বা মোনো রিলিজিয়াস, মোনো পার্সন, আপনি সেখানে একজনকে নিয়ে কথাবার্তা হবে। ওখানে মেইন ফোকাস হবে একজনকে নিয়ে বা এক বিষয়টাকে নিয়ে। সো গ্রিসের মধ্যে পলিথিস্টিক প্যান্থন ছিল, অর্থাৎ গড ছিল, জিউস, অ্যাপোলো, তারপর অ্যাথেনা, তারপর কিছু মানুষ ছিল, হারকিউলিস ছিল, যে মানুষ ছিল পরে দেবতা হয়ে গিয়েছিল। এই জিনিসগুলো যে সেখানে ছিল বহুত্ববাদ ছিল, সেখানে বহু ঈশ্বর ছিল। সিটি প্যাট্রন ডিটিস, সেখানে সিটির মধ্যে যে এই যে কিছু দেবদেবীদের আসলে আস্থাভাজন বা কী বলে সেটাকে, বা পছন্দের মানুষ ছিল, যেটা আমরা ইলিয়াডে দেখতে পাই, সেখানে অডিসিসে দেখতে পাই। মেইনলি ইলিয়াডে আপনারা দেখবেন ইলিয়াডের যে জগৎটা, এখানে হোমার খুব দুর্দান্তভাবে এসব কিছু ফুটে করেছে। মানুষের জীবনের যে যাপিত জীবনের কাম, ভালোবাসা, যুদ্ধ, যৌনতা, এই সব কিছু নিয়ে একদম ডিটেলসে ওর প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে আমরা যখন অ্যানালাইসিস করবো, তখন দেখা যাবে যে এই জিনিসগুলো ফুটে উঠছে। সেখানে গ্রিসের সেখানে দেবদেবীদের সাথে নশ্বর মানুষেরও যেটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমরা দেখতে পাই। সো রিলিজিয়াস ফেস্টিভ্যাল অ্যান্ড রিচুয়ালস, অরাকল অ্যাট ডেলফি, এটা একটা রিচুয়াল, অরাকল অ্যান্ড ডেলফি। এই রিচুয়াল নিয়ে আপনারা অবশ্যই গুগলে সার্চ করে বা ChatGPT বা যে কোনো AI এর মাধ্যমে আপনারা খুব ভালো জানতে পারেন, সেটা আমরা যাচ্ছি না এখানে। ওকে, সো ইট ওয়াজ lengthy for it was the last topic. 14 মিনিটের মতো হয়ে গিয়েছে। I think we should stop now because বেশি বড় ভিডিও আসলে দেখেন না, জানি তো দেখবেন কিনা আপনারা। তবুও নেক্সট টপিক হচ্ছে আমরা পার্সিয়ান ওয়ার্ডস, বিভিন্ন ওয়ার নিয়ে পড়াশোনা করবো। সো I will request you to join that class also. Thank you.